শীতের শুরুতেই নদীর বাঁধ ভেঙে আতঙ্ক দক্ষিণ 24 পরগনার বজবজে। বজবজ 2 নম্বর ব্লকের ডোঙারিয়া রায়পুর পঞ্চায়েত এলাকায় নদী বাঁধ ভেঙে গিয়েছে। হুগলি নদীতে প্রায় 300 ফুট এলাকা জুড়ে মাটির বাঁধে ধস নামে। বারবার ভাঙনের পরও স্থায়ী সমাধানের চেষ্টা হয়নি বাসিন্দাদের, এমনটাই অভিযোগ। সকাল থেকে বাঁধ মেরামতির কাজ শুরু করেছে সেচ দপ্তর। আমাদের নদীর ধার ভেঙে যাচ্ছে, আমাদের থাকার কোনো জায়গা নেই, আতঙ্কায় আছি আমরা। আমাদের থাকার কোনো জায়গা নেই, আমরা কি করে থাকবো? আমাদের নদীর ধার যদি ভাইতেই থাকে আমরা কি করে বাস করবো? আমরা থাকবো কোথায়? আবার জল উঠতেছে, কিছুদিন পুরো নদী হয়ে গেল, পুরো আমাদের এই মাঠটা, গাড়ি দাড়ি বাড়ি ফাড়ি সব ডুবে গেল আচমকায়। আমরা কিছুই বুঝতে পারিনি, তখন আমরা কোথায় যে থাকবো? আমরা রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছি। এখানে একটা ভাঙার প্রবণতা শুরু হয়েছে, তো ডিপার্টমেন্ট দীর্ঘদিন ধরেই চেষ্টা করছে এই ভাঙাটাকে আটকানোর। লোকাল নেতৃত্ব যারা, ওনারা পর্যবেক্ষণ করে সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্টকে জানানোর পরে বর্তমানে এখন আমরা দেখতে পাচ্ছি কাজ চালুই হয়ে গেছে অনেকটা। সরকারিভাবে যা যা দরকার সবগুলোই করা হচ্ছে। সন্ত্রাসী বিস্ফোরণের ঘটনায় দিল্লি ও কাশ্মীরে একযোগে চলল তল্লাশি। একদিকে কাশ্মীরের শ্রী মহারাজা গোলাপ সিং হাসপাতালে আসেন তদন্তকারী আধিকারিকেরা, অন্যদিকে ফরিদাবাদের আল ফালাহা বিশ্ববিদ্যালয়ে পৌঁছায় ইডির অফিসাররা। আর্থিক লেনদেনের বিষয়টি তদন্ত করে দেখার পর আল ফালাহা চ্যারিটেবল ট্রাস্টের প্রতিষ্ঠাতা জাভেদ আহমেদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়। দিল্লির বুকে কাঁপন ধরানো সন্ত্রাসী বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার দিল্লি ও কাশ্মীরে একযোগে চলল তল্লাশি। সূত্রের খবর, কিছুদিন আগে কাশ্মীরের শ্রী মহারাজা গুলাব সিং হাসপাতালের এক চিকিৎসকের লকার থেকে একটি AK-47 উদ্ধার হয়। সেই সূত্র ধরে মঙ্গলবার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের লকার খুলে দেখেন তদন্তকারীরা। दिल्ली में हुए ब्लास्ट की जांच जैसे जैसे आगे बढ़ रही है, वैसे वैसे कई राज्य इसकी चपेट में आ रहे हैं और जांच का दायरा जो है वो कई राज्यों तक बढ़ रहा है। हम इस समय जम्मू में हैं। जम्मू का सबसे बड़ा जच्चा बच्चा अस्पताल है, SMGS हॉस्पिटल है, और यहाँ पर जो लॉकर्स हैं डॉक्टर्स की, उनकी यहाँ पर वेरिफिकेशन की जा रही है। बता दूं, हालांकि यहाँ पर ये सामान्य प्रक्रिया है, लेकिन जिस तरह से दिल्ली में ब्लास्ट हुआ है और उसमें डॉक्टर्स का नाम आया है, उसके बाद इस प्रक्रिया को और गहन किया गया है और यहाँ पर अस्पताल के जितने भी लॉकर्स हैं उनकी जांच की जा रही है। और क्या कुछ इस प्रक्रिया के पीछे मकसद है, हमारे साथ इस हॉस्पिटल के मेडिकल सुपरिटेंडेंट डॉक्टर दारा सिंह जी है। सर, नॉर्मल रूटीन तो आपकी ये रहती ही है इस तरह से, लेकिन जिस तरह से ब्लास्ट हुआ है और उसके बाद अब लगातार आप अपने सिक्योरिटी के साथ पूरे जो है लॉकर्स देख रहे हैं, क्या मंशा क्या है, क्या अचीव करना चाहते हैं? मंशा ये है कि देखो, इस चीज़ को हम थोड़ा इंटेंसिफाई करके और स्ट्रेंथन करना चाहते हैं कि कहीं से हमारे से तो नहीं कहीं चूक हुई है। क्योंकि जैसे आपको पता है कि अस्पताल में कुछ लोग आते हैं, कुछ रिटायर हो जाते हैं, कुछ ट्रांसफ़र हो जाते हैं, कोई PG करके निकल जाते हैं, तो हमें ये अलॉटमेंट जो है दूसरे को करनी है। तो इसी का ये पार्ट है कि जब ये हादसा सामने आया है तो हमने थोड़ा इंटेंसिफाई करके अपनी टीमें बनाई है। एक हमने टीम बनाई है जो नुक एंड कॉर्नर में अस्पताल के सारे लॉकर्स को चेक करेगी। এদিন ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে পৌঁছন ইডির অফিসাররা। সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃতদের অ্যাকাউন্টে যে টাকার লেনদেনের তথ্য উঠে এসেছে তারই তদন্তে নেমে এদিন বিশ্ববিদ্যালয়ে আসেন তারা। আর্থিক লেনদেনের বিষয়টি তদন্ত করে দেখার পর আল ফালাহ চ্যারিটেবল ট্রাস্টের প্রতিষ্ঠাতা জাভেদ আহমেদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দিল্লি NCR সংলগ্ন একাধিক জায়গায় চলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি। অন্যদিকে দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে আগেই আবু কাসা, নিসার, হানজুল্লাহ নামে 3 পাক হ্যান্ডলারদের নাম পেয়েছিল তদন্তকারীরা। এবার ধৃত চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করে জৈশ-ই মোহাম্মদের আরও এক হ্যান্ডলার ফয়সাল ইশাক ভট্টের হদিশ পেয়েছেন গোয়েন্দারা। সূত্রের খবর, বিস্ফোরক সংগ্রহ থেকে শুরু করে তার প্রস্তুতি, পরীক্ষা ও মডেল সংক্রান্ত অন্যান্য তথ্য দৈনন্দিন ভিত্তিতে এই হ্যান্ডলারকে দিত উমার। তবে তদন্তকারীদের অনুমান, আসল পরিচয় লুকোতে ছদ্মনাম ব্যবহার করত এই পাক হ্যান্ডলার। পাকিস্তানে থাকা জৈশের নেটওয়ার্ককে স্থানীয় স্তরের বলে দেখানোর চেষ্টা করতেই +966 কোডের নম্বর ব্যবহার করত সে। ABP আনন্দ। প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন হামাসের মতো ড্রোন হামলার ছক কষেছিল চিকিৎসক জঙ্গিরা। দিল্লি বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। গোয়েন্দা সূত্রে খবর, NIA-র হাতে ধৃত জাসির বিলাল ওয়ানি ওরফে দানিশ বিস্ফোরণের অন্যতম চক্রী। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হলেও ড্রোন তৈরিতে সিদ্ধহস্ত ছিল ধৃত যুবক। দেখতে ছোট কিন্তু কাজে মারাত্মক, বিপক্ষে প্রাণ নেবার জন্য যথেষ্ট।
কিন্তু নিজের ক্ষয়ক্ষতির কোনো সম্ভাবনা নেই। ফরিদাবাদের চিকিৎসক মডিউলের পরিকল্পনা ছিল ভয়ঙ্কর। মেধা বুদ্ধিকে পুরোপুরিভাবে জঙ্গি নাশকতায় লাগিয়েছিল তারা। আর এই আবহেই সূত্রের খবর, দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণের আগে প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন হামাসের মতো ড্রোন হামলার ছক কষেছিল চিকিৎসক জঙ্গিরা। ধরুন দিল্লির কোনো ব্যস্ত চৌরাস্তা, সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে শয়ে শয়ে গাড়ি, হঠাৎ করেই আকাশ থেকে উড়ে এলো ড্রোন, আর পর মুহূর্তেই মাটি কাঁপানো বিস্ফোরণ। সূত্রের খবর 10-20 জন নয়, চিকিৎসক জঙ্গি মডিউলের টার্গেট ছিল দিল্লি ও দেশের অন্যান্য এলাকায় শয়ে শয়ে মানুষের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি, সীমাহীন আতঙ্ক ছড়ানো। দিল্লি বিস্ফোরণের তদন্তে রবিবার শ্রীনগর থেকে জাসির বিলাল ওয়ানি ওরফে দানিশ নামে এক যুবককে গ্রেপ্তার করে এনআইএ। এনআইএ সূত্রে দাবি, এই দানিশ অনন্তনাগ জেলার কাজিগুন্দের বাসিন্দা। দানিশ উমরের ঘনিষ্ঠ সহযোগী ছিল। মারাত্মক তথ্য হলো, রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হলেও ড্রোন তৈরিতে সিদ্ধহস্ত ছিল এই যুবক। উমারকে প্রযুক্তিগত সহযোগিতা করত এই দানিশি। বর্তমানে ড্রোনের মাধ্যমে বিস্ফোরক সরবরাহ করার জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা তৈরির চেষ্টা করছিল সে। তদন্তকারীদের অনুমান, অনেকটা হামাস বা আইএস জঙ্গিদের মতোই গণহারে মানুষ মারার পরিকল্পনা ছিল এই চিকিৎসকদের জঙ্গি মডিউলে। আমাদের মতো শহরে আমাদের বিমানবন্দর আছে, পোত আছে, জাহাজের বন্দর আছে, আমাদের যেখানে পেট্রোল ডিজেল জ্বালানি মজুদ থাকে, আমাদের কমিউনিকেশনগুলি যেগুলিতে আছে, সেই জায়গায় যদি এরকম ড্রোন গিয়ে হিট করে সেটা কিন্তু ব্যাপক ক্ষতি করতে পারে। তো তাছাড়া জনবসতি এলাকাতে এগুলিতেও এরা ক্ষতি করতে পারে। নজরদারি রাখা এইটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এইটা যদি ব্যাপকভাবে মিলিটেন্টদের কাছে এসে ঘনবসতিপূর্ণ এলাকায় ছোট ছোট পার্টসগুলি এনে ওরা অ্যাসেম্বল করে যে কোনো একটা ছোট্ট জায়গা থেকে ওরা ড্রোন লঞ্চ করতে পারে। জঙ্গিরা ঘরে বসে ড্রোন তৈরিতে সক্ষম হলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে আগামী দিনে আরো বড় চ্যালেঞ্জ দেখা দিতে পারে, এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞদের। এই ড্রোন কিন্তু ওয়েপন ক্যারি করতে পারে। AK-47 2 থেকে 3টে যদি ড্রোন হয় সে এটা ক্যারি করতে পারে, এবং অনেক সময় হয় কি, তা ওরা একটা ডেজিগনেটেড জায়গায় ওখান থেকে কন্ট্রোল করে সেখানে ড্রপ করে। ড্রোনকে আমাদের এখন যে অবস্থা অত্যন্ত গুরুত্ব দিতে হবে অ্যাজ এ ক্যারিয়ার, অ্যাজ এ ডেস্ট্রয়ার। ড্রোনকে ওরা অ্যাপ্লাই করার প্ল্যান করেছিল। ইট গিভস আস এ সিগন্যাল যে একটা বিরাট কোনো কিছু হতে চলেছিল। পাকিস্তান সীমান্তে পাক সেনা কিংবা জঙ্গিরা অনেক সময় ড্রোনের মাধ্যমে নজরদারি কিংবা হামলা চালানোর চেষ্টা করে, কিন্তু ভারতীয় সেনা বা বিএসএফ তা প্রতিহত করে, ড্রোন ধ্বংসও করে। বহু সময় ড্রোনের মাধ্যমে অস্ত্র কিংবা মাদকও ভারতে পাঠানোর চেষ্টা হয়। কিন্তু ঘরের মধ্যে বসে থাকা জঙ্গিরা যদি ড্রোনের মাধ্যমে হামলা ঘটাতে সক্ষম হয়, তাহলে তার পরিণতি ভয়ঙ্কর হতে পারে। হিন্দুল দে ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.